আমি বলতে চাই যে তিনি বাংলাদেশ নিয়ে তিনি যে প্রশ্ন করছেন সেটা ভারতবর্ষ নিয়ে তিনি কেন ভাবছেন না? আজকে ভারতবর্ষকে তিনি কি তার দল ঠিক রেখেছে? এখানে সাম্প্রদায়িক উত্তেজনা নেই, এখানে লিঞ্চিং নেই, পিটিয়ে মারা নেই, এখানে মসজিদ মাদ্রাসা বুলডোজ করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। গত ছ বছরে 10,68,000 মাদ্রাসা, মসজিদ, বাড়ি, দোকান এই সমস্তগুলো বুলডোজ করা হয়েছে। তিনি কি এইগুলো কি ন্যায় বিচার বলে মনে করছেন? আমি ইন্ডিয়া হেডল্যাবের একটা যে গবেষণা সংস্থা রয়েছেন আমেরিকার, তার একটা তথ্য বেরিয়েছে যে এই ভারতে এই মোদির জামানাতে গত 2023 সালে 668টা ঘৃণা ভাষণ, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদেরকে থ্রেটনিং দিয়ে, তাদের বিরুদ্ধে হত্যার প্ররোচনা দিয়ে যে ভাষণ, 668টা ভাষণ হয়েছে। এই যে ভাষণ এই এতটা 2023 সালে কেন হলো? সেই গবেষণা সংস্থায় বলছে যে এটা এই জন্য হয়েছে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, যে লড়াই, সে লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন আর ইসরায়েল কোথায়, সেখানে যুদ্ধ হচ্ছে, তার সঙ্গে আমাদের কি স্বার্থ জড়িত রয়েছে? মানবিকতার স্বার্থের কথা যদি বলি তাহলে পরে সেখানে ইসরায়েল কয়েক দশক ধরে সেখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। সেই ইসরায়েলকে, সেই কুখ্যাত ইসরায়েল, সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্রকে সাপোর্ট তারা করছেন এখানকার যে হিন্দুত্ববাদী তারা। তো যাই সেইখানকার বিষয় নিয়ে এখানকার পরিবেশকে দূষিত করা হচ্ছে। এবং আমার বর্তমানে এত বিষোদ্গার কেন? শুভেন্দু অধিকারীদের যে হাসিনা সরকারের পতন ঘটেছে, আমরা বাংলাদেশের বিষয়, সে বাংলাদেশের মানুষ সেটাকে তারা বিবেচনা করবে, তাদের ম্যাটার। সেই হাসিনার পতনের কারণে এখানকার মুসলমানদের উপর আক্রমণ করা হবে, সাম্প্রদায়িকতা বিষ ঢালা হবে, এটা কোন যুক্তি? আমি বুঝে উঠতে পারছি না। প্রসঙ্গত আমি বলতে চাই যে হাসিনা যে 15 বছর ধরে শাসন করেছে, এটা সবাই জানে। তিনি নির্বাচনের মধ্য দিয়ে আসেননি, জালিয়াতির মধ্য দিয়ে এসছেন। এবং সেখানে যে তার দল, সেখানে হিন্দু মুসলিম সবারই ওপরে অনেক অকথ্য অত্যাচার চালিয়েছে, সেখানে দুর্নীতির হয়েছে। তো সেই সময় তিনি হাসিনা যে গুম করার যে এটা চালিয়েছিলেন, অনেককে ধরে গুম করে দেওয়ার, এইভাবে যে অনেক অশান্তি সৃষ্টি করেছেন, তখন যদি আমাদের এখান থেকে মানে হিন্দু সম্প্রদায়ের উপরেও আক্রমণ হয়েছে। আমি রমনা যে মন্দির রয়েছে, সেই মন্দিরের ঘটনা একটু বলবো। 2010 সালে সেই হাসিনার সময়ের কথা বলছি, যে সেখানে একটা মন্দিরের মূর্তি ভাঙা হয়। তো সেখানে তদন্ত করে দেখা যায় ধরা পড়ে কে? সেখানে ধরা পড়ে 3 জন আওয়ামী লীগের, মানে ছাত্রলীগের যারা ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তারা করেছেন। সে 3 জনই কিন্তু হিন্দু। অর্থাৎ সেখানে পরিকল্পনা ছিল যে মূর্তি ভেঙে তার দায়টা মুসলিম কোনো সংগঠনের বা পার্টির এতে অন্য পার্টিকে দোষী সাব্যস্ত করার জন্য এটাই করে হয়েছিল। বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে বলে, যদি নির্যাতন হয় তাহলে পরে সেটা অবশ্যই খারাপ, আমরা কখনোই তাকে সাপোর্ট করব না। একজনকেও যদি নির্যাতিত হয় তাহলে পরে আমরা সাপোর্ট করব না। কিন্তু যে ঢালাওভাবে সেখানে রাজনৈতিক কারণে যা ঘটছে সেটাকে ধর্মীয় কারণ বলে এখানে বিষোদ্গার করা হচ্ছে। কিন্তু বাস্তব সত্যটা কি? ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে একটা সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষায় কি দেখানো হয়েছে, কি বেরিয়ে এসছে? যে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ 64.1% হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কি বলেছেন? যে আগের চাইতে আমরা ভালো আছি। অর্থাৎ হাসিনার যে জামানা,
হাসিনার যে শাসন, যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের সময় যেভাবে অন্যায় অবিচার করা হতো, দুর্নীতি করা হতো, হিন্দু সম্প্রদায়ের উপরেও অত্যাচার করা হয়েছে, সেই সময়ের চাইতে ভালো আমরা আছি। এটা ইউনিট সরকারের নয় বা আমাদের নয় তথ্য, এটা ভয়েস অফ আমেরিকা, যে আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক বর্তমানে রয়েছে, তারা এই তথ্য দিচ্ছে। তারপরে বলছে 17.9% মানুষ বলছে যে এমন কোনো পরিবর্তন নাই, ওই আগে যা এখনও তা। তারপরে 15.3% মানুষ বলেছে যে আগের চাইতে খারাপ। তাহলে পরে আমরা কোনটা ধরবো? 15% হিন্দুর কথা ধরবো নাকি 64.1% ধরবো? এটা খুবই সিক্রেটলি এইটা করা হয়েছে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে। তাহলে পরে দেখা যাচ্ছে যে আজকে আমাদের এই ভারতে বা পশ্চিমবঙ্গে যে সরকারি মিডিয়া, যে হিন্দুত্ববাদী মিডিয়া, যে মিডিয়া প্রচার করছে সেখানকার ভয়াবহ অবস্থা, হিন্দু নির্যাতনের কথা, বাস্তব পরিস্থিতিটা কিন্তু অন্য। তারা এখানকার পরিবেশকে দূষিত করার জন্য তারা কিন্তু এই কাজটা করছেন। আমরা জানি বাংলাদেশে 8% হিন্দু রয়েছেন। এই 8% হিন্দু কত শতাংশ চাকরি ভোগ করে? 25% চাকরি ভোগ করে। বাংলাদেশে 8% হিন্দু 25% চাকরি ভোগ করে। আর ভারতে প্রায় যে 16% বা তারও বেশি মুসলিম বাস করে, এখানে 2%-রও নিচে চাকরি করে এখানে। তাহলে পরে যে বাংলাদেশে 25% চাকরি করে 8% হওয়া সত্ত্বেও, আর এই ভারতে মুসলিমরা 15-16% হওয়া সত্ত্বেও সেখানে মাত্র 2%। অথচ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নিয়ে এখানে অত্যন্ত মাতামাতি করা হচ্ছে। বাংলাদেশের অনেকের সাক্ষাৎকার বেরিয়েছে। জয়তী সরকার ঢাকার, তিনি বলছেন যে আওয়ামী লীগের সময় তাদের যে দুর্নীতি অতিমাত্রায় বেড়ে গিয়েছিল, তাদের যে জমি মাফিয়ার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম এবং আমরা বাধ্য হতাম তখন কম দামে জমি ঘর বাড়ি আমাদের বিক্রি করে দিতে আমরা বাধ্য হয়েছি। কিন্তু সেই অবস্থা বর্তমানে নেই। হীরেন পণ্ডিত তিনি বলেছেন যে আগের চাইতে আমাদের নিরাপত্তা বেড়েছে এবং আমরা দেখেছি যে সেখানে মুসলিম যারা রয়েছে, মুসলিম সংগঠনে যারা রয়েছে, তারা হিন্দু ভাইদের বিভিন্ন জায়গা তারা পাহারা দিয়েছে। এই দৃশ্য আমরা আগে দেখিনি, আমরা এই ঘটনায় দেখতে পাচ্ছি। চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে আজকে আমরা এখানে অনেক করছি। চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশের, তাকে নিয়ে তারা কি করবে তাদের ব্যাপার, কিন্তু আমাদের ঘুম হচ্ছে না এবং তাকে কেন্দ্র করে হিন্দু নির্যাতন বলে অনেক বড় বড় কথা প্রচার করা হচ্ছে। সেই চিন্ময় কৃষ্ণ দাস, তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি নারী ঘটিত বিষয়ের সঙ্গে জড়িত হয়েছিলেন এবং সেই কারণে তার উপর তারা শাস্তি করেছে। এখনও যে চিন্ময় দাস, তাকে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে মাতামাতি করা হচ্ছে। এটা আমরা বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে। যে মিডিয়া এই সমস্তগুলো প্রচার করছে, তা আমরা জানি বিশ্বের দরবারে আজকে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। এখানে আমাদের যে মিডিয়ার যে অপপ্রচার, সেই অপপ্রচারের কারণে এখানে নিরপেক্ষতা নেই। সেই আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের মিডিয়ার অবস্থানটা কি? 180টা দেশের মধ্যে 163 নম্বরে আমাদের এখানকার মিডিয়া। এই এত ন্যাক্কারজনক যে অবস্থান, অত্যন্ত অপমানজনক যে অবস্থান, এটাই প্রমাণ করে যে এখানকার মিডিয়া যা প্রচার করে সেটা মিথ্যা প্রচার করে। এখানে যে বেলডাঙ্গার প্রসঙ্গ শুভেন্দু অধিকারী তুলেছিলেন, সেই বেলডাঙ্গাতে কে মাস্টার মাইন্ড ধরা পড়েছে, এই বেলডাঙ্গার যে ঘটনাটাকে যে কে এত খারাপ জায়গায় নিয়েছে, তার মাস্টার মাইন্ড সায়ন হালদার, তিনি ধরা পড়েছেন। আমরা দেখেছি যে নিমতিতাতে 3 জন ধরা পড়েছে,
সেখানে রেল লাইনে বোমা রাখতে গিয়ে ধরা পড়ে 3 জন হিন্দু, কিন্তু আমরা পরে দেখলাম যে সেগুলো মিডিয়াতে আসলো না, তাদেরকে গোপন করে দেওয়া হলো। কিন্তু তারা যদি মুসলিম হতো কি হতো তাহলে? যদি বেলডাঙ্গার ওই শায়ন হল্লা যদি মুসলিম হতো, নিমতিতার যে 3 জনকে ধরা হয়েছে তারা যদি মুসলিম হতো, তাহলে পরে মুসলমান সন্ত্রাসবাদীদের কাজ বলে সেটাকে তারা লাগাতারি করত। আমরা দেখেছি এনআরসির সময়ে জিয়াগঞ্জ লালবাগের মধ্যে একটা জায়গায় 5 জন ধরা পড়েছে। তারা সেখানে ভিডিও করছিল, সেই লাইন উড়িয়ে দেওয়ার কথাবার্তা বলে। সেই যে 5 জন ধরা পড়েছে তারা সবাই হচ্ছে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের পরিবারের ছেলে। কি নাম? অভিষেক সরকার, প্রভাকর সাহা, শুভঙ্কর সাহা, রামু দাস, দেবজিৎ ঘোষ। এরা পায়জামা পাঞ্জাবি টুপি পরে সেখানে ভিডিও করছিল কেন, এবং ধরা পড়ার পর আজকে তারা কোথায় আছে, কি অবস্থা হয়েছে আমরা জানি না। আমরা জানি মুসলমান হলে পরে সন্ত্রাসবাদী হয়ে যায়, মুসলমান হলে পরে তাদেরকে বিচারের আগেই তকমা দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে জেলে পাঠাবার ব্যবস্থা করা হয়। কিন্তু এদের থেকে জেলে পাঠানো হয় না, বা পাঠানো হলে পরে দ্রুত তাদেরকে বের করে দেওয়া হয়। আমরা জানি যে বিস্ফোরণের যে ভারতবর্ষে যে সন্ত্রাসবাদের ঘটনা, ভারতের যে সন্ত্রাসবাদী ঘটনা, সেখানে যারা অভিযুক্ত হয়েছে, আপনার হেমন্ত কারকারের কথা জানেন, বিজয় সালেস্কার, অশোক কামটের কথা জানেন, এই 3 পুলিশ অফিসার যারা মহারাষ্ট্রে কাজ করছিলেন, তারা যে বিস্ফোরণ হচ্ছিল সেই সময় তারা তদন্ত করেছেন। সে তদন্ত করে সেই তদন্তের আরএসএস এবং তার যে শাখা সংগঠন সেইগুলো যে এর সঙ্গে জড়িত সেটা প্রমাণ করে গেছেন। হেমন্ত কারকারে তারা এই 3 জন সেই বোম্বাইয়ের ঘটনায় নিহত হয়েছেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেটা সঠিকভাবে তদন্ত হয়নি। আব্দুর রহমান আন্তুলে তিনি পার্লামেন্টে প্রশ্ন করেছিলেন যে এদেরকে কামা হাসপাতালের ওই জায়গাটাতে নিয়ে গিয়ে মারা হয়, সেখানে কে নির্দেশ দিয়েছিল, কন্ট্রোল রুম থেকে তাদেরকে ওখানে যাওয়ার জন্য কে নির্দেশ দিয়েছিল, কেন নির্দেশ দিয়েছিল, তার তদন্ত হওয়া উচিত। তিনি এই কথাটা বলেছেন, তার জন্যই তার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে। তিনি তো তদন্তের কথা বলেছেন, তিনি কোনো পক্ষপাতিত্বের কথা বলেননি, তিনি সত্য উদ্ঘাটনের কথা বলেছিলেন, কিন্তু সেটা সত্য উদ্ঘাটন করা হয়নি। তো যে এই হেমন্ত কারকারেরা যে সন্ত্রাসের নিয়ে যে করেছেন, সেখানে আমরা দেখেছি যে পার্বণী মসজিদে ব্লাস্ট হয়েছে 21শে নভেম্বর 2003 সালে। নান্দেড় 6 এপ্রিল 2006 সালে সেখানে নান্দেড়ে একটা ব্লাস্ট হয়েছে, সেখানে আরএসএসের যে সদস্যের বাড়ি সেখানে সে বিস্ফোরণ ঘটেছিল। মালেগাঁওয়ে 8 সেপ্টেম্বর 2006 একবার বিস্ফোরণ হয়েছে। সমঝোতা এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি 2007, মক্কা মসজিদ 28 মে 2007, আজমির দরগাতে 11 অক্টোবর 2007, পুরোনা জালনা সেখানে 24 আগস্ট 2008 একটা বিস্ফোরণ হয়েছে। মালেগাঁও দ্বিতীয়বার ব্লাস্ট হয়েছে 29 সেপ্টেম্বর 2008। এই ধরনের বিস্ফোরণ আরও অনেক আছে। এই ধরনের বিস্ফোরণের সবাই আরএসএসের সঙ্গে জড়িত, আরএসএসের যে শাখা সংগঠন তাদের সঙ্গে জড়িত। কারা কারা সেখানে অভিযুক্ত হয়েছে? ইন্দ্রেশ কুমার, শ্রীকান্ত পুরোহিত, সাধী প্রজ্ঞা সিং ঠাকুর, অসীমানন্দ, নবকুমার কর্মকার, যার বাড়ি পশ্চিমবঙ্গে, তিনি সেখানে ওই মহারাষ্ট্রে গিয়ে সেখানে থাকছিলেন। সন্দীপ ডাঙ্গে, দেবেন্দ্র গুপ্ত, রাজীব মিশ্র, রামজি কালসাংরা, ভূপিন্দর সিং, এরকম আরও অনেকে সেখানে তারা দোষী সাব্যস্ত হয়েছে যে এই সমস্ত বিস্ফোরণ ঘটনার জন্য, যার ফলে মুসলিমদেরকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া, তাদের বিস্ফোরণের দায়ে তাদেরকে ধরে নেওয়া, তাদেরকে জেলে পুরা, এটা যারা প্রকৃত দোষী তাদেরকে বাদ দিয়ে তারা এই কাজগুলো হচ্ছে। এবং দেখা যাচ্ছে 10-12 বছর 8 বছর থাকার পর জেল থেকে তারা বেকসুর খালাস হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এই মিডিয়াগুলো কিন্তু সেই সংবাদগুলো আর প্রচার করছে না।